নমস্কার, দেখছেন জিও পলিটিক্সে আমি বাবুল সিএচ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কারের উপর জোর দিয়ে কথা বলেছেন। ভালো পর্যায়ে ভারতকে উপস্থাপন করার লক্ষ্য তিনি রেখেছেন এবং তার জন্য সতর্কতা অবলম্বন এবং কীভাবে দেশের ইকোনমিকে ডেভেলপ করা যায় সেই প্লট কিন্তু তিনি তৈরি করে রেখেছেন। বিশ্বের তৃতীয় স্থান দখল করতে যাচ্ছে গুজরাটে ভাইব্রান্ট গুজরাট রিজিওনাল কনফারেন্সে তিনি একথা জানিয়েছেন। আজ এই লক্ষ্যে ২,০০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধনের মাধ্যমে অবকাঠামো উন্নয়নকে ত্বরান্বিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা হিসেবে তার অবস্থানকে তিনি শক্তিশালী করেছেন। অপরদিকে আগামীকাল শ্রীহরিকোটা থেকে PSLV C-62 এটা আর্থ অবজারভেশনের জন্য যে স্যাটেলাইট সেটাকে লঞ্চ করা হবে। বিশেষ করে বর্ডার সার্ভিলেন্স, এগ্রিকালচারাল ও আরবান ম্যাপিং, এনভায়রনমেন্টাল অবজারভেশনের জন্য এই স্যাটেলাইট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভারত বিভিন্ন দিক থেকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাওয়ার প্রচেষ্টা কিন্তু খামতি রাখেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে টার্গেট নিয়ে তিনি দেশবাসীকে এক প্রকার শপথ করে বলছেন যে তিনি অগ্রগতি দেখাবেন, তাতে এটা বলাই যেতে পারে যে দেশের ইকোনমিক কন্ডিশন আজকে চতুর্থ পজিশনে আছে, সেটা অবশ্যই তৃতীয় স্থানে আসতে বাধ্য। শুধু ইকোনমিক্যালি নয়, প্রতিরক্ষা এবং ডিফেন্সের দিক থেকেও চতুর্থ স্থানে থাকলেও সেটা হয়তো তৃতীয় স্থানে পৌঁছাতে পারে। চলুন এ বিষয়ে একটা হেডলাইন দেখে নিই কি বলছে। মুভিং র্যাপিডলি টুয়ার্ডস বিকামিং ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট ইকোনমি, সেজ PM Modi. Amid great global uncertainty, we are seeing certainty in India, said Mr. Modi, and also added that there is political stability in the country. তিনি এটা পরিষ্কারভাবে বলেছেন যে গ্লোবাল আনসার্টেনটি আমরা দেখতে পাচ্ছি, আছে গ্লোবাল আনসার্টেনটি। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ক্ষমতাচ্যুত হচ্ছে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি। তো এই ধরনের আনসার্টেনটির কথা তিনি উল্লেখ করেছেন এবং তিনি এটাও বলেছেন যে দেশের মধ্যে কিন্তু সেটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি রয়েছে। সেই পলিটিক্যাল স্ট্যাবিলিটির হাত ধরেই কিন্তু তিনি এগোতে চান এবং ভারতকে একটা শীর্ষ স্থানে নিয়ে যেতে চান। অপরদিকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে কিন্তু বারবার প্রেশার দিচ্ছেন যাতে গ্রিনল্যান্ড তার আয়ত্তে আসে। গ্রিনল্যান্ডকে বলেছেন যে হয় সোজা পথে কথা শোনো, নইলে আমি বাঁকা পথে আমার পাওয়ার দেখাবো, যেমনটা ভেনিজুয়েলার রাষ্ট্রপতির ওপর তিনি দেখিয়েছেন। গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে প্রধানত জাতীয় নিরাপত্তা, কৌশলগত অবস্থান এবং প্রাকৃতিক সম্পদের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই দাবিতে অনড়। তুমি তোমার গ্রিনল্যান্ড আমাকে দাও, এই কথাটাই তিনি তুলে ধরেছেন। বিশেষ করে ভেনেজুয়েলার মাদুরোর অপহরণের পর থেকে তার এই জেদটা আরও বিশেষ করে চেপে বসেছে তার উপর। একটা কুকুর প্রথমবার যেমন মাংসের টুকরো খেলে তার জিভায় একটা স্বাদ লেগে যায়, ঠিক তেমনই গ্রিনল্যান্ডের ওপর আমেরিকা ও ইউরোপের মধ্যবর্তী যে GIUকে গ্যাপ নিয়ন্ত্রণ করার যে একটা জায়গা, রাশিয়া ও চীনের যে নৌবাহিনী পর্যবেক্ষণ মাঝে মাঝে সেখানে টহল দেয়, তাদেরকে যাতে সেখান থেকে বিতাড়িত করা যায়, সেই প্রক্রিয়ার জন্য, সেই সুযোগ সুবিধার জন্যই তিনি কিন্তু গ্রিনল্যান্ডকে চাচ্ছেন। গ্রিনল্যান্ডের উত্তরাঞ্চলে বিশেষ করে পিটুফিক এয়ারবেস যে আছে, সেই জায়গাটা কিন্তু ব্যালিস্টিক মিসাইলের আগাম সতর্কতা প্রদানের জন্য গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে তিনি ব্যবহার করতে চান। দ্বীপে বিপুল পরিমাণে খনিজ সম্পদ রয়েছে, লিথিয়াম রয়েছে, কোবাল্ট রয়েছে, ইউরেনিয়াম রয়েছে, তেল ও গ্যাস রয়েছে। এইগুলোর লোভ কিন্তু তাকে লেগে গেছে অলরেডি। সেই জন্য তিনি দেশটিকে
হয় হুক নয়তো ক্রুক, এই পথেই তিনি দেশটাকে হাতিয়ে নিতে চান। উচ্চ প্রযুক্তি সামরিক শিল্পের জন্য অপরিহার্য বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প চুক্তি এবং অন্যান্য পথে দখলের কথা বলেছেন। হয় চুক্তি করো আমার সাথে, যে এত বছরের জন্য আমাকে দিতে হবে, 80 বছরের জন্য, 150 বছরের জন্য, অথবা আমি কিন্তু ক্ষমতার বলে তোমার জায়গাটাকে দখল করব। নর্থ কোরিয়ার কিম জং তিনি এইবার তার দেশের মধ্যে কিছু ড্রোনের সরঞ্জাম পেয়েছেন, যেগুলো ভেঙে পড়ে গেছে নিচে। তারা এটা একটা ওয়ার্নিং দিয়েছেন সিওলকে, যে তোমাদের দেশ থেকে এইগুলো এসছে এবং আমার দেশের মধ্যে সার্ভিলেন্স রাখার চেষ্টা করছে। দক্ষিণ কোরিয়াকে তিনি সতর্ক বার্তা দিয়েছেন যে এই ধরনের ড্রোন যাতে তার দেশের অভ্যন্তরে পাঠানো না হয়। বিশেষ করে যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যে বর্ডার এরিয়া রয়েছে, এই বর্ডার এরিয়ার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে, অর্থাৎ নর্থ কোরিয়ার বর্ডারের কাছে এইগুলোকে পাওয়া গেছে। ইরানের অবস্থা খুবই খারাপ। ইরানে যে হিসেবে মানুষ রাস্তায় নেমেছে, সেটা কিন্তু মনে হয় না যে খামেনি সরকার আর বেশি দিন সেখানে টিকতে পারবে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ওপর এলিগেশনস লাগিয়েছেন যে তারা দেশের মধ্যে কেউ সৃষ্টি করার চেষ্টা করছে, টেরর তৈরি করার চেষ্টা করছে, দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এবং এখানে যাতে রাইট লেগে যায় সেই রাইট লাগানোর তারা ইন্ধন দিচ্ছেন। মানুষ প্রতিবাদে নেমেছে, গোলাগুলি চলছে, প্রায় 203 জনের মতো মানুষ সেখানে মারা গেছেন। গতকালই সেই পরিমাণটা কম ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেখানে আরও বেশি জন লোক আজকে মারা গেছেন, আজকের হিসেব। ইরানিয়ান প্রেসিডেন্ট কি বলছেন একটা হেডলাইনের মাধ্যমে সেটাকে একটু বোঝার চেষ্টা করি। Iran's President Masoud said on Sunday, today actually, that the US and Israel want to sow chaos and disorder in Iran by ordering riots, and called upon Iranians to distance themselves from rioters and terrorists. Nationwide protests challenging Iran's theocracy reached the 2-week mark on Sunday, as the death toll in violence surrounding the demonstrations reached at more than 190 people killed, a right group said. রাইটস গ্রুপ, সেখানকার যে হিউম্যান রাইটস গ্রুপ, তো তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে 190 জন মারা গেছেন, কিন্তু টোটাল যদি আমরা ধরি সেই হিসেবটা 203 জনের মতো। Violence surrounding the nationwide protest now sacking Iran has killed at least 203 people, with fears the death toll is actually for higher activities warned Sunday. With the internet down in Iran and phone lines cut off, gauging the demonstrations from abroad has grown more difficult, but the death toll in the protest has jumped drastically, according to the US-based human rights activities news agency. Of those killed, 162 are protesters and 41 are members of the security forces, it said. সেখানকার যে বিশেষ করে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস গ্রুপ যেগুলো রয়েছেন, তারা স্পষ্টভাবে বলেছেন 162 জন প্রোটেস্টার্স মারা গেছেন এবং 41 জন সিকিউরিটি ফোর্স মারা গেছেন। তার মানে খুবই ভয়াবহ পরিস্থিতি। ইউজিং টিয়ার গ্যাস, ওয়াটার ক্যানন ইত্যাদির মাধ্যমে সেখানকার আন্দোলনকে দমানোর চেষ্টা করছে সরকার, কিন্তু সেটা পারছে না। সব মিলে পুরো বিশ্বে একটা আনরেস্ট কন্ডিশন চলছে। ভারতেও যদি স্ট্রং লিডার না থাকতো, তাহলে ভারতের মধ্যেও কত ধরনের যে ভায়োলেন্স বা সিআইএর দ্বারা এখানে প্রোটেস্ট নেমে যেত, সেটা বলার অপেক্ষা রাখে না। ভাগ্য ভালো যে
বাংলাদেশে ঘটে গেল, নেপালেও ঘটে গেছে, শ্রীলঙ্কায় ঘটে গেছে, ইরানে বর্তমানে ঘটছে। কিন্তু এমন কিছু কিছু অ্যাক্টিভিস্ট ভারতেও মোটামুটি সক্রিয়, যেগুলো হয়তো মানে যেগুলোকে সরকার যদি দমন না করে বা তাদের গুপ্ত রিপোর্টগুলোকে সংগ্রহ না করে, তাহলে হয়তো আগামীতে ভারতের মধ্যেও এই ধরনের একটা ঝোঁক বাড়তে পারে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।